স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, তাহলে আমাদের শেষ লাস্ট প্রশ্ন হবে। লাস্ট প্রশ্ন আশিক বলছে আরো কিছু সেপারেশন টেকনিক, টু সেপারেশন টেকনিক শিখবো। একটা অলরেডি শিখছি, সলভেন্ট এক্সট্রাকশন, ক্রোমাটোগ্রাফি, দুইটাই সেপারেশন টেকনিক। আরো কিছু শিখবো। ফার্স্ট এটা শিখবো হচ্ছে ক্রিস্টালাইজেশন, আর একটা শিখবো হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন কিছু টাইপ শিখবো, একটা হচ্ছে নর্মাল ডিস্টিলেশন, একটা হচ্ছে ফ্র্যাকশনাল, একটা স্টিম, একটা ভ্যাকুয়াম, এন্ড লাস্ট আরেকটা শিখবো হচ্ছে আমরা সাবলিমেশন। এগুলো শিখবো, এগুলো হচ্ছে সেপারেশন টেকনিক। আচ্ছা, প্রথম হচ্ছে ক্রিস্টালাইজেশন, আমি একটু সাইডে নিয়ে যাই। তো আমরা হচ্ছে এবার টেকনিক এখন শিখবো। প্রথমটা হচ্ছে তোমাদের ফিগারটা এটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন, বাংলা হচ্ছে কেলাসন পদ্ধতি। বইতে দেওয়া আছে, জাস্ট আমি একটু এখানে রিকল করতে চাই। এটা ক্রিস্টালাইজেশন বা কেলাসন, আমরা সলিবিলিটি করছি, দ্রাব্যতা করছি। দ্রাব্যতার টাইমে বলা হয়তো যে ধরো একটা লবণ, কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, নর্মাল টেম্পারেচারে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, এটা সলিবিলিটি হচ্ছে ধরো 35 গ্রাম পার লিটার। 50 ডিগ্রি সেলসিয়াস এটা সলিবিলিটি হয়ে যাবে হচ্ছে ধরো কথা হচ্ছে 40 গ্রাম পার লিটার। তার মানে দাঁড়াচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছ, সলিবিলিটি বাড়তেছে। তাহলে উল্টা করো, টেম্পারেচার কমলে সলিবিলিটি কি হবে? কমে যাবে। ধর আমি যদি এই টেম্পারেচারকে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে সলিবিলিটি হবে কথা হচ্ছে 20 গ্রাম পার লিটার, কমে যাবে আগেকার তুলনায়। এই জিনিসটাকেই আসলে ইউজ করা হয় হচ্ছে ক্রিস্টালাইজেশন। দেখো কি বলছে, সলভেন্ট নিছে, এখানে সলিড নিছে, ইমপিওর সলিড। ইমপিওর মানে কি, এর মধ্যে ভেজাল আছে, ভেজালটাকে আলাদা করতে হবে মেইনলি। বা আমার যে মেইন ম্যাটেরিয়াল, ধরো কথা এর মধ্যে আমার আছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমার কাজটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে আলাদা করে ছেঁকে বের করে নিয়ে আসবো। আমি কি করছি, সলভেন্টের মধ্যে ওই সলিডটুকু দিয়ে গুলাবো, স্টিয়ার করবো, মানে গুলাবো আর কি, ডিজলভ হয়ে যাবে। ডিজলভ হয়ে গেলে এটাকে তখন হিট দিব। এই যে হিটেড সলিউশন ইজ হিটেড টু ইভাপোরেট, সলভেন্টটাকে আস্তে আস্তে ইভাপোরেট করবো, সলিউশনটা ডিজলভ হয়ে গেছে, তো এখানে আস্তে আস্তে কি হবে, হিট দিলে ও বয়েল হইতে থাকবে বা গরম হইতে থাকবে। ওর যখন হিট দিচ্ছে আমি, হিট দিলে কি হবে, এই যে টেম্পারেচার বাড়াইলে কি হয়, সলিবিলিটি বেড়ে যায়। তাহলে পুরো জিনিসটা ভালো মতো ডিজলভ হয়ে যাবে, যত লবণ ছিল সবকিছু ডিজলভ হয়ে গেল। আচ্ছা, এবার ডিজলভ করা শেষ। এরপরের কাজটা হচ্ছে এটাকে কুল করা, ঠান্ডা করতে। পরে হিটেড সলিউশন ইজ, ঠান্ডা করলে কি হবে, ধরো তুমি তাকে 80 ডিগ্রি সেলসিয়াসে হিট করছো, এরপরে তুমি তাকে একটা কোল্ড চেম্বারে নিয়ে গেছো, যেটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, তাই তুমি ঠান্ডা করতেছো। 80 ডিগ্রি সেলসিয়াসে যেখানে সলিবিলিটি ছিল তোর কথা হচ্ছে 50 গ্রাম পার লিটার, 5 ডিগ্রিতে তো সলিবিলিটি ওরকম হবে না, 5 ডিগ্রি হবে কথা হচ্ছে ধরো 10 গ্রাম পার লিটার। তাহলে এই যে 40 গ্রাম পার লিটার গায়েব হয়ে গেল, ওটা কই যাবে? ওটা আসলে কি হবে, এই যে এখানে ক্রিস্টাল ফর্ম করবে। ঠান্ডা করলে কি হবে, ক্রিস্টাল ফর্ম করবে। আমার দরকার হচ্ছে সলিউশন থেকে পুরা ক্রিস্টালটা বের করে নিয়ে আসা। তার মানে হচ্ছে আমার ভেতরে যদি, আমি যদি এখানে 20 গ্রাম লবণ দিয়ে থাকি, আমি এই 20 গ্রাম লবণটাকে আলাদা করে এক্সট্রাক্ট করবো।
তাহলে এই যে এখনো কিন্তু 10 গ্রাম/লিটার কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি আছে। এইটা এখন গায়েব করবে কিভাবে? এটার জন্য হচ্ছে কিছু কমন আয়ন আমাদেরকে অ্যাড করতে হয়। ছোটবেলায় আমরা কমন আয়ন ইফেক্ট করছি। কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়? সলিবিলিটি আরো কমে যায়। সলিবিলিটি কি হবে? আরো কমে যাবে। তাহলে আমরা যদি ধরো কথা কথা আমি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কে সলিড আকারে বের করতে যাচ্ছি, তাহলে আমি ক্লোরিন আছে এরকম একটা সলিউশন এখানে অ্যাড করবো। ধরো কথা কথা আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, অথবা হচ্ছে ধরো HCl অ্যাড করলাম। HCl টা বেশি অ্যাড করা হয়। আমি যদি এই পাত্রে আলাদা করে HCl অ্যাড করি, তাহলে কি হবে? সব ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে নিচে জমা করে থাকবে। এরপরে এটাকে তুমি টেনে আলাদা করে ফেলো, ফিল্টার পেপারে আলাদা করে ফেলো। এটাই হচ্ছে তোমার ক্রিস্টালাইজেশন মেথড। কোথায় কাজে লাগে? এটা দিয়ে চিনি বানানো হয়, চিনি থেকে মিশ্রি বানানো হয়, মিষ্টি বানানো হয়, তারপরে হচ্ছে নকুল দানা বানানো হয়। এরপরে হচ্ছে তোমার গুড় তৈরি করা হয় অনেক সময়। আরো আদর্শ অনেক কিছু আছে, অনেক শিল্প কারখানাতে এগুলো ইউজ করা হয়। এগুলো সবই হচ্ছে তোমার শিল্প কারখানার মেথড। মানে ম্যাস স্কেলে কাজ করতে হবে এখানে। কোনো অল্প স্কেলে কাজ করা যাবে না। এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। আচ্ছা, এগুলো গেল। এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। পরীক্ষাতে আসলে পরীক্ষাতে পাবা। এরপরটা হচ্ছে নর্মাল ডিস্টিলেশন। মানে ছোটবেলা থেকে পড়ে আসছে ডিস্টিলেশন করতে হয়, যে ওটাই হচ্ছে ডিস্টিলেশন, বা বাংলায় বলা হয় হচ্ছে পাতন। পাতনে কি করা হয়? একটা ফ্লাক্স থাকে আমাদের, এই এরকম একটা ফ্লাক্স থাকে, এটাকে বলা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক। এটাকে একটা তারের উপর রেখে এখানে বার্নারে হিট দেওয়া হয়, এবং এই ফ্লাস্কের মধ্যে কি থাকে? লবণাক্ত পানি থাকে। হিট দিলে কি হবে? পানি বাষ্প হয়ে যাবে। পানিকে আলাদা করতে হচ্ছে, বাষ্পটাকে তাহলে এই দিকটা ফ্লো করে দেওয়া, দিকে ফ্লো করে বাষ্পটা এখানে আসবে। এখানে কি হবে? কন্ডেন্সার, মানে ওদিকে হবে ঘনীভূত করতো, ঘনীভূত করে, বা সহজ কথায় বলতে কি, ঠান্ডা করে আর কি, কুল ডাউন করা হয় এখানে। তাহলে তুমি যখন স্টিমকে ঠান্ডা করবে, স্টিম কি করবে? পানি বানাবে, যে কনডেন্সড ওয়াটার, পানি বের হচ্ছে এখানে। এবং এই পানিকে বলা হচ্ছে ডিস্টিলড ওয়াটার, সব থেকে পিওর পানি। এটা একদম হচ্ছে পিওর পানি, এর মধ্যে কোনো ধরনের লবণ টবণ কিছু নেই, একদম পিওর পানি এই স্টোরে। তো ডিস্টিল ওয়াটার আলাদা হলো। আমরা অনেক সময় রিয়াকশনের ক্ষেত্রে দেখবা ডিস্টিল ওয়াটার ইউজ করতে বলা হয়। রিয়াকশন করতে ইউজ করে থাকে, আমরা কোনো কিছু বিক্রিয়া করতে, তারপর হচ্ছে কোনো কিছু ক্লিনিং করতে আমরা এটা ইউজ করে থাকি। ডিস্টিল ওয়াটার এগুলো ইউজ করা ডিস্টিল ওয়াটার। রান্না বান্না বা খাওয়ার কাজে কোনোভাবে ইউজ করা যাবে না, নট ফর ড্রিঙ্কিং। দিস ইজ নট ফর ড্রিঙ্কিং পারপাস। খাওয়ার জন্য ইউজ করা যাবে না ডিস্টিল ওয়াটার। আচ্ছা, এখানে পানি আলাদা হয়ে গেল, আর কি হবে? সল্টের ক্রিস্টালটা এই জায়গাতে নিচে জমা করে থাকবে, ওটাকে তখন তুমি আলাদা করে করতে পারবো। এটাই হচ্ছে ডিস্টিলেশন প্রসেস। এটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনলি একটা সলভেন্ট লাগবে, একটা সলিড লাগবে, তাহলে এটা সব থেকে ভালো কাজ করে। কথা হচ্ছে সলভেন্ট যদি অনেকগুলো হয়, একাধিক সলভেন্ট, এবং সবগুলোর বয়লিং পয়েন্ট যদি আলাদা আলাদা হয়, তাহলে তোমাকে ধাপে ধাপে ডিস্টিলেশন করতে হবে। সলভেন্টটাকে আলাদা করলাম, এখানে আলাদা করলাম সলভেন্টকে, এটাকে আরেকবার ডিস্টিলেশনে পাঠাইতে হবে। তো এই কাজটা করা হবে যদি আমার ধরো কথা কথা সলভেন্ট 1 আর সলভেন্ট 2, যেটা এদের ধরো বয়লিং পয়েন্টের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি। ধরো একটা বয়লিং পয়েন্ট ধরে কথা কথা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর একটা বয়লিং পয়েন্ট ধরে কথা কথা হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস, একটা বয়লিং পয়েন্ট ধরে কথা কথা হচ্ছে 240 ডিগ্রি সেলসিয়াস। গ্যাপ কতটুকু? গ্যাপ প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 40 থেকে বেশি।
বয়লিং পয়েন্টের পার্থক্য যদি 40 থেকে বেশি হয় তাহলে নর্মাল ডিস্টিলেশন করলেই চলে। বাট যদি দুইটা সলভেন্ট থাকে এবং তাদের গ্যাপ যদি 40 থেকে কম হয়, তখন করতে হয় হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয় যখন কি সলভেন্ট ওয়ান এর বয়লিং পয়েন্ট, সলভেন্ট টু এর বয়লিং পয়েন্ট যখন 40 ডিগ্রি সেলসিয়াসের গ্যাপ থেকে কম হয়, যেমন ওর একটা কথা 140, একটা হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গ্যাপ কত, 30, তখন কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে হবে। এই হিসাবে কিন্তু দেখছো আমরা হচ্ছে যখন ক্রুড অয়েল থেকে এই হচ্ছে পেট্রোলিয়ামের যে বাই প্রোডাক্ট, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট বের করা থাকি, তখন কিন্তু ছোটবেলাতে এসএসসি তে এই ছবি কিন্তু ছিল। একটু দেখি এখানে, ক্রুড অয়েল মানে একদম অপরিশোধিত তেল, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে অপরিশোধিত, অপরিশোধিত তেল, মানে একদম ন্যাচারাল তেল যেটা মাটি মিক্স করে পাওয়া যায়। এই তেলটাকে তুমি কি করলে একটা হিটারের মধ্যে রাখছো। তেল মানে পেট্রোলিয়াম, এর মধ্যে হাজার হাজার কম্পাউন্ড আছে, হাজার হাজার অর্গানিক কম্পাউন্ড, হাজার হাজার অর্গানিক কম্পাউন্ড আছে। এতগুলো অর্গানিক কম্পাউন্ড থাকলে কি হবে, সবারই ভিন্ন ভিন্ন বয়লিং পয়েন্ট থাকবে। সবারই কি হবে, বয়লিং পয়েন্ট আলাদা আলাদা হবে। বয়লিং পয়েন্ট ভিন্ন হবে। বয়লিং পয়েন্ট ধরো সাধারণত আমার এখানে ধরো 10টা জিনিস আছে, 10টারই বয়লিং পয়েন্ট কি হবে, আলাদা আলাদা হবে। বয়লিং পয়েন্ট মানে কি বলতো, যে টেম্পারেচারে এই জিনিসটা ব্যাপার হয়ে যায়, তাই তো। বয়লিং পয়েন্ট মানেই হচ্ছে যে টেম্পারেচারে এই জিনিসটা ব্যাপার হয়ে চলে যাবে। ধরো একজনের বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 70 ডিগ্রি সেলসিয়াস, আর একজনের বয়লিং পয়েন্ট হচ্ছে ধরো 150 ডিগ্রি সেলসিয়াস। কে আগে ভ্যাপার হয়ে যাবে, হচ্ছে অবশ্যই একজনের বয়লিং পয়েন্ট 70, আরেকজনের হচ্ছে 150, কি আগে ভ্যাপার হবে, এটা আগে ভ্যাপার হবে। কেন আগে ভ্যাপার হবে, তোমার ধরো রুম টেম্পারেচার কত, 30, তুমি হিটারের মাধ্যমে হিট দিচ্ছ, তাহলে টেম্পারেচার কি হবে, 30 থেকে 35, 40, 50, 60, 70, 80 এইভাবে বাড়তে থাকবে। এই যে 30 থেকে বাড়তে বাড়তে যখনই 70 পেয়ে গেছো, 70 পেয়ে গেলে কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি তোমার বয়লিং পয়েন্টে পেয়ে গেছে। তখন কি হবে, যার বয়লিং পয়েন্ট 70, সে কি হয়ে যাবে, সে ব্যাপার হয়ে যাবে বা গ্যাস হয়ে যাবে, তাই তো, সে বাষ্প হয়ে যাবে। এরপর আরো টেম্পারেচার বাড়ো, 70, 80, 90, 120, 150, এই যে 150 ব্যক্তি কিন্তু আরেকটা বয়লিং পয়েন্ট, পরে গিয়ে তখন এই 150 আলার হচ্ছে ব্যাপার হওয়া শুরু হবে। তার মানে আগে কি ব্যাপার হচ্ছে 70 আলা, তারপরে 150, এরপরে আরো টেম্পারেচার বাড়লে আরো পরের জন্য ব্যাপার হতে শুরু করে। তাহলে খেয়াল করো, আমার যে কন্ডেন্সিং যে চ্যানেলটা ছিল আগে, এই যে এই কন্ডেন্সিং চ্যানেলটা, এটা একদম পিওর স্ট্রেইট লাইন। বাট এখানে খেয়াল করো অনেকগুলো চেম্বার আছে। চেম্বার বলতে এখানে একটা চেম্বার, এখানে একটা চেম্বার, এখানে এখানে অনেকগুলো চেম্বার দেখতে পাচ্ছ, তাই না? একটা চেম্বারে কি হচ্ছে, ধরো এই যে খেয়াল করো টেম্পারেচার যখন 20, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হইলেই অলরেডি আছে, রেজাল্টটা নিয়ে আসে, রেজাল্ট এই যে টেম্পারেচার 20, যখন এখান থেকে তুমি হিট দিচ্ছ, হিট কি হবে, 0, 10, 20 যেখানে বাড়তে থাকে না, যখনই 20 হয়ে যাবে তখনই কিন্তু অলরেডি একটা প্রোডাক্ট গ্যাস হয়ে গেছে। এই গ্যাসটাকে তুমি চাইলে সিএনজি তে দিয়ে দিতে পারো, লেখা আছে এখানে ইউজড অ্যাজ ফুয়েল, সিএনজি তে দিয়ে দিতে পারো, বা অন্য কোনো যেগুলো গ্যাসে চলে সেগুলো দিয়ে দিতে পারো, খুবই হবে যাবে। 20-এর পরে দেখো একটা স্টেজ হচ্ছে 70, 20 থেকে টেম্পারেচার বাড়ায় 70-এ যাচ্ছে। এখানে কি কাজ হচ্ছে, পেট্রোল কোথায় ইউজ করা হচ্ছে, গাড়িতে, গাড়ির জ্বালানি 70 ডিগ্রি সেলসিয়াস পেট্রোল ইউজ করা হয়। এরপরে ন্যাপথা 120, কেমিক্যাল বানাতে ইউজ করা হয়। কেরোসিন 180, এরোপ্লেনের জ্বালানি, জেট ফুয়েলের জ্বালানি, ডিজেল, গাড়ির জ্বালানি, ডুপ্লিকেটিং অয়েল 300 ডিগ্রি সেলসিয়াস, জাহাজ ইউজ করা হয়, ফুয়েল অয়েল, জাহাজের তেল,
রেসিডিউ হচ্ছে কি ভিটামিন, রাস্তা ইউজ করা ভিটামিন আসফাল্ট কি রাস্তা ইউজ করা হয় এগুলো। তাহলে খেয়াল করো, যত হাই টেম্পারেচার সেগুলো কই থাকে নিচে, লো টেম্পারেচার জিনিস কি, ও তো গ্যাস হয়ে আগেই ঘুরে যাচ্ছে। তাহলে যেগুলো লো টেম্পারেচার সেগুলো কি হয়ে গেছে, ওগুলা মানে গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে কই চলে গেছে, পুড়ে চলে গেছে। তো উপর দিকে হচ্ছে আমাদের লো টেম্পারেচার জোন, নিচের দিকে কি হচ্ছে হাই টেম্পারেচার জোন। এই যে এক একটা চেম্বারে এক একটা প্রোডাক্ট আমরা সেপারেট করতে পারি ধাপে ধাপে। এই জন্য এটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। একবারে সবাইকে আলাদা করা যায় না, বরং ফ্র্যাকশন করে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবো। এখানে যদিও সবচেয়ে মেইন মেইন গুলো দেখানো হয়েছে যে 70 থেকে 120-এর মধ্যে আরো আছে, 120 থেকে 180-এর মধ্যে আরো আছে, এর মাঝে আরো আছে। এগুলো এখানে দেখানো হয়নি, ওগুলো অত ইম্পর্টেন্ট না। এরপরটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। খেয়াল করবো এখন, আমরা কিন্তু কাইন্ড অফ একই পাথরের মতোই যে একটু আগে যে ডিসকাশন করে আসছি ওরকমই কিন্তু সেটেল। কি করা আছে এখানে, আমার এখানে যে সলিউশনটা আমি ডিসকাশন করতেছি সেটা দেওয়া হয়েছে। এটা একটা রাউন্ড বটম প্লাস, একটু কাত করে রাখা হয়েছে, একটু কাত করে রাখা হয়েছে। নিচ থেকে হিট দেওয়া হচ্ছে। নিচ থেকে হিট দিলে অনেক সময় হয় কি যে কিছু কিছু প্রোডাক্ট থাকে হিট দিলে গরম হয়ে এখানে নিজের ভেপার তৈরি করে, অনেক বেশি প্রেসারে ডিফারেন্স হয়। তো এটা দূর করার জন্য আমরা করি কি, স্টিম চালু করি। স্টিম থেকে আসবে, স্টিমের জন্য এই যে পানি নাও, পানিকে হিট দাও, হিট দিলে কি তৈরি হবে, স্টিম তৈরি হবে। তাহলে পানি নিলাম, হিট দিলাম, পানিকে হিট দিলে স্টিম তৈরি হবে। স্টিমটাকে আমি এই দিক দিয়ে এখানে ফ্লো করাবো, একদম সলিউশনের ভেতরে নিয়ে এসে ফ্লো করাবো। স্টিমের পাইপটা দেখো, খেয়াল করো সলিউশনের একদম ভেতরে। তাহলে এখানে স্টিম দিলে এখানে বাবল তৈরি হবে, বয়লিং হবে, বয়লিং হলে এখানে ভেপার তৈরি হবে। এই ভেপারটাকে এই যে আরেকটা পাইপ আছে এখানে, খেয়াল আরেকটা পাইপের ওপেনিং আছে এই জায়গাতে, এই আরেকটা পাইপ দিয়ে আমি এই ব্যাপারটাকে এদিকে নিয়ে আসবো। এরপর আরেকটা কন্ডেন্সার আছে এখানে, ঠান্ডা করা হয়ে যাবে। ঠান্ডা করলে এখান থেকে তোমার হচ্ছে যে ওয়াটার ইনলেট, এখান থেকে ঠান্ডা ওয়াটার পাঠানো হয়, কোল্ড পানি ঠান্ডা পানি পাঠাবো এদিক দিয়ে। তাহলে ওই জিনিসটা এখানে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে পানিটা কি হবে এদিক দিয়ে টুকুস টুকুস করে পানিটা এখানে পড়ে যাবে। পানি না সরি ব্যাপারটা আর কি, যে ব্যাপারটা ব্যাপারটা কি হবে এদিক দিয়ে এসে এখানে ওই ম্যাটেরিয়ালের বা ওই যে সলভেন্ট থাকবে, ধরো কথা কথা এখানে হচ্ছে তোমার গ্লিসারিন আছে, গ্লিসারিনের ব্যাপারটা এখান থেকে এসে গ্লিসারিনটা এখানে জমা হবে। তাহলে এই যে তুমি এখানে একটা সলভেন্টের সলিউশন ছিল, সেখান থেকে তুমি একটা সলভেন্ট নিয়ে আলাদা করতে পারলো। এটাই হচ্ছে স্টিম ডিসটিলেশন, যেখানে আমি সরাসরি আগে হিট দিতাম, সরাসরি হিটটা না দিয়ে, এই যে আগে যেখানে সরাসরি হিট দিতাম সেটা না করে কি করছিল, স্টিম দিয়ে হিট দিছে আমি। আচ্ছা এখানে একটা মজার বিষয় হচ্ছে এটাকে কাট করে রাখা হয়েছে। কাট করে রাখার রিজনটা হচ্ছে যদি এটাকে সোজা রাখতাম, সোজা রাখলে হয়তো কি অনেক সময় বাবল গুলা এই পাইপের মধ্যে ঢুকে এইখানে চলে আসছে, এর একটা খারাপ অবস্থা হয়ে যেত, অথবা বাবল গুলা আগেই এটাতে চলে যেত ব্যাপার হওয়ার আগেই। এই অবস্থা থেকে দূরে রাখার জন্য হচ্ছে কাজ করে রাখা হয়েছে, যাতে বাবল গুলা এই অবধি থেকে যায়, এত দূর অবধি যাতে না ওঠে আর কি, বুঝছো? যাতে বাবল গুলা এই অবধি থেকে যায়, ওই জন্য এটাকে কাজ করে রাখা হয়েছে। মানুষের ভাইবাতে জিজ্ঞেস করো প্র্যাকটিক্যালি। আচ্ছা, এরপরটা হচ্ছে ভ্যাকিউম ডিস্টিলেশন, খুবই মজার জিনিস। এখানে ক্লেইজেন ফ্লাস্ক বা কেইজেন ফ্লাস্ক নামে একটা কিছু ছিল। এটা কেমন, এখানে তোমার দুই মুখ, আচ্ছা এই যে দুইটা মুখ আছে, দুই মুখ টাইপের একটা ফ্লাস্ক ইউজ করা হয়, এটা নেওয়া হচ্ছে ক্লেইজেন ফ্লাস্ক। এগুলো চিকন চিকন টিউব থাকে, এই জন্য এগুলো নেওয়া হচ্ছে ক্যাপিলারি টিউব। একটাতে থার্মোমিটার বসেছে, জাস্ট মেজার দ্য টেম্পারেচার। এটা সেম আগের মতোই, কন্ডেন্সার মানে ঠান্ডা করে এখানে কুল ডাউন করা হয় এই জায়গাতে। আর
এইখানে খেয়াল করে একটা ভ্যাকিউম পাম্প ইউজ করতেছে। ইউজ করা হচ্ছে একটা ভ্যাকিউম পাম্প ইউজ করা হচ্ছে। ভ্যাকিউম পাম্পের প্রেশারটা মাপার জন্য ম্যানোমিটার নামে একটা যন্ত্র আছে। ম্যানোমিটারের কাজটা হচ্ছে কি, প্রেশার মাপা। আবার বলি ম্যানোমিটারের কাজ হলো প্রেশার মাপা। তো হচ্ছে ভ্যাকিউম ডিস্টিলেশন কেন লাগবে, এটা একটা বোঝার জিনিস। আমরা একটু আগে ধরো কোথাও একটা লিকুইড করতেছিলাম, ধরো যে লিকুইডের বয়লিং পয়েন্ট হচ্ছে 200। বয়লিং পয়েন্টে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু লিকুইড সরাসরি ভ্যাপার হয়ে যায়, কিছু লিকুইড ভেঙে যায়, ভেঙে যায় প্লাস ভ্যাপার হয়। কিছু ফাউল লিকুইড আছে যারা হচ্ছে ভ্যাপার হয়, সাথে কি হয় তারা ভেঙে যায়। ভেঙে যায় মানে হচ্ছে তাদের বন্ডটা ব্রেক হয়ে যায়, নতুন একটা পার্টিকেল তৈরি হয়, নতুন একটা রিয়াকশন হয়। ইংলিশে বলে ডিসোসিয়েটেড হয়। এর ফলে কি হচ্ছে, তোমার ভ্যাপারের সাথে ডিসোসিয়েটেড একটা নতুন কম্পাউন্ড পাচ্ছ। ধরো কথা হচ্ছে লিকুইডের নাম ছিল ওয়ান, লিকুইড ওয়ান। এখানে লিকুইড ওয়ান এর ভ্যাপার তো পাচ্ছ, এর সাথে নতুন আরেকটা ভ্যাপার পাচ্ছ যেটা হচ্ছে লিকুইড টু এর ভ্যাপার, নতুন আরেকটা টাইপের লিকুইড বা অন্য একটা গ্যাস পাচ্ছে। এই যে অকাম হয়ে গেল, অন্য একটা গ্যাস তৈরি হলো বয়লিং পয়েন্টে গেলে। বয়লিং পয়েন্টে একটা মজার জিনিস আছে, তুমি যখন প্রেসার বাড়াবা তখন বয়লিং পয়েন্ট বেড়ে যায়, প্রেসার কমায় দিলে বয়লিং পয়েন্ট কমে যায়। ধরো আমার লিকুইড ওয়ান এর বয়লিং পয়েন্ট হচ্ছে 200, আমি যদি তাকে হাই প্রেসারে রাখি তাহলে ও 200-তে কি হবে, ভ্যাপার হবে প্লাস ভেঙে যাবে। কিন্তু আমি যদি হাই প্রেসার না রেখে লো লো প্রেসারে রাখি, নর্মাল প্রেসার কত, 760 মিলিমিটার মার্কারি। ধরো আমার কথা কথা আমি হচ্ছে এটাকে 20 মিলিমিটার মার্কারিতে রাখছি লো প্রেসারে, তাহলে তার এত বয়লিং পয়েন্ট হবে না। ধরো বয়লিং পয়েন্ট হয়ে যাবে তখন 150 ডিগ্রি সেলসিয়াস। ও 200-তে ভাঙতে পারে, 150-তে তো আর ভাঙবে না। ভাঙার জন্য তো বন্ডের এনার্জি লাগবে, ওই পরিমাণ এনার্জি হিট থেকে আসবে। 200-তে হিটের এনার্জি বেশি, ওইখানে বন্ডটা ব্রেক করা পসিবল, বাট 150-তে তো বন্ডটা ব্রেক করা পসিবল হচ্ছে না, হিটটা কম। তাহলে 150-তে কি হচ্ছে, ও বয়েল হচ্ছে উইদাউট ডিসোসিয়েশন। বয়েল হচ্ছে বাট ও কিন্তু 150-তে ভাঙতেছে না। এই প্রপার্টিটাকে ইউজ করা হচ্ছে ভ্যাকিউম ডিস্টিলেশন। যে আমি এয়ার প্রেশারটা যে ব্যাপারটা তৈরি করবে, সেই ব্যাপারটাকে আমি এখান থেকে সরাই ফেলবো, সাকশন করে বের করে ফেলবো, ভ্যাকিউম দিয়ে টেনে সাকশন করে তাকে ব্যাপারটাকে বের করে ফেলবো। তাহলে কি এখানে প্রেশারটা কমে গেল, প্রেশার কমে গেলে কি হবে, ও বয়েল হবে কিন্তু ডিসোসিয়েট হবে, ও ভেঙে যাবে। দেন তুমি এটাকে বাকি নর্মাল প্রসেসে তুমি এটাকে ডিসপ্লেসন করবে, তাকে আলাদা করতে রিসিভার প্লাগ থাকে এখানে, বাকিটা সেম। সেখানে পার্থক্যটা কি, প্রেশার ইউজ করে সাকশন পাম্প ইউজ করে ভ্যাকুয়াম বানায়, তুমি হচ্ছে এটাকে প্রেশারটাকে রিলিজ করে দিয়ে তুমি তাকে ডিসপ্লেসন করবে, সেটাই কথা। লাস্ট হলো আমাদের, এটা হইলে আমাদের পড়াটা শেষে কি, সাবলিমেশন। এটা কিছু নেই, সেটা হচ্ছে সাবলিমেশন। অনেক করছি ছোটবেলা থেকে যা করছি, এখানে এখানেও তাই। সাবলিমেশন কি হয়, তোমার সলিড স্টেট থাকে, হিট দিলে সরাসরি ও কি হয়, গ্যাস হয়ে যায়, মাঝে কোনো লিকুইড স্টেট নাই। এক্সাম্পল কি কি, ন্যাপথালিন, বিভিন্ন পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, এগুলা। তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন, এগুলো হচ্ছে কি তোমার সাপ্লিমেন্ট বা সাপ্লাই ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে বাংলায় বলা হয় ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতিত পদার্থ, তাতে ঊর্ধ্বপাতন হয় আর কি। তো প্রসেসটা কি, তোমার কাছে সলিড ওই সাপ্লাই ম্যাটেরিয়ালটা থাকবে। খেয়াল করে এখানে কি দিছে ওরা, আয়োডিন আর বালি। আয়োডিন এবং বালি নিচ্ছে, এর মধ্যে আয়োডিনটা হচ্ছে সাপ্লাই ম্যাটেরিয়াল, এটার সাবলিমেশন হয়।
বালি কিন্তু হবে না। বালি গরম করলে কিছু যায় আসে না। কি করলাম, আয়োডিন এবং বালির একটা মিক্সচার নিলাম। মিক্সচারের মধ্যে তুমি তাকে হিট দিলা, হিট দিচ্ছ, তাহলে কি হবে, আয়োডিনটা কিন্তু সলিড থেকে গ্যাস হয়ে যাবে। এই যে আয়োডিনটা সলিড থেকে গ্যাস হয়ে যাবে, সলিড ছিল গ্যাস হয়ে যাবে। সলিড আয়োডিনটা আস্তে আস্তে ভ্যাপার তৈরি করবে, আয়োডিনের ভ্যাপার গ্যাস তৈরি করবে। এই যে আয়োডিন ভ্যাপার বেগুনি কালার হয়ে ভায়োলেট মিক্সার। এরপরে কি করবা, উপরে একটা কাভার দিয়ে রাখবা। কাভারটা ঠান্ডা কাভার হইতে হবে, হয়তো এখানে আইস রাখো অথবা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দাও, কোল্ড ওয়াটার দিচ্ছে, অথবা তুমি চাইলে এখানে আইস রাখতে পারো। এখানে যখন তুমি ঠান্ডা জিনিসপত্র রাখতেছো, ব্যাপারটা সেখানে কি হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হলে কি হবে, ও গ্যাস থেকে তখন সলিড হয়ে যাবে। এই যে আগে সলিড থেকে গ্যাস হয়েছিল, এবার ঠান্ডা করলে গ্যাস থেকে সলিড হয়ে যাবে। তাহলে এই গ্যাস গুলো কি হবে, এখানে এসে সলিড হয়ে যাবে। আর নিচে কি পড়ে থাকবে, নিচে আমার বালি পড়ে থাকবে নিচে। তাহলে নিচে আমার বালি থেকে গেল, উপরে আয়োডিন থেকে গেল। এই যে মিক্সার থেকে আমি এটাকে আলাদা করতে পারলাম। দিস ইজ সাবলিমেশন। এটা পরীক্ষাতে আসে, পরীক্ষাতে এটা আসে। সো দ্যাটস ইট, আমাদের পলিটিক্যাল তিরিশ মিনিটের মতো আসলে অবশিষ্ট কন্ট্রিবিউশন শেষ।